নির্বাচিত হলেই ৫ বছর ক্ষমতায় থাকবে এমন ম্যান্ডেট কেউ দেয়নি বললেন নাহিদ। শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, বিষয়টি বিবেচনা করে সচেষ্ট থাকার আশ্বাস হাই কমিশনারের। গুমের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, ১২০ দিনের মধ্যে তদন্ত ও বিচার। মন্ত্রিসভায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া অনুমোদন। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে আশাবাদী চীন, বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য বিনিয়োগের নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ। সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ, সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি। অক্টোবরে ভোট না হলে বাড়ানো হবে ভোটার নিবন্ধনের সময়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। নির্বাচিত হলেই কেউ ৫ বছর ক্ষমতায় থাকবে এমন ম্যান্ডেট কেউ দেয়নি। সুশাসন প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সময় নির্ধারণ হবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের ৫ মাস চলে গেছে, কতদিন থাকবে তা সময়ই বলবে। জুলাইয়ের গণহত্যা ও ওসমান হাদি হত্যার বিচার করতে সরকারকে রোডম্যাপ ঘোষণা ও সংস্কার বাস্তবায়নেরও দাবি জানান নাহিদ ইসলাম। দাবি আদায় না হলে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এখনো সময় আছে, যদি না শুধরান ৫ মাস যদি বলেন সময় দিতে হবে, সময় দিতেও আমরা প্রস্তুত আছি। কিন্তু এইভাবে আপনারা যদি সুশাসন দিতে না পারেন তাহলে তো দেশ চালাতে আপনারা পারবেন না। তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি, তো নির্বাচিত হয়ে আসা মানেই যে আপনি ৫ বছর থাকবেন, এটা আপনাকে কে বলছে? কেউ নির্বাচিত হইলে সে ৫ বছর থাকবে, এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ ৫ বছর পারবে। সরকারকে ৫ বছর ক্ষমতায় থাকতে দেয়া হবে না, বিরোধী দলের এমন মন্তব্য শেখ হাসিনার সুরের প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তরুণ রাজনীতিকদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এই শহীদের তালিকায় কয়েকজন সভায় যোগ দিয়ে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন দাবি করেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি, বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন। সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। একই সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই। এছাড়া শিষ্টাচার মেনে বিরোধী দলকে সমালোচনার আহ্বান জানান তিনি। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, ৫ বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আলাদা এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার পথ অনুসরণ না করতে তরুণ রাজনীতিকদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা কথা বলা বন্ধ করেছে, শেখ হাসিনা রাজনীতি করার অধিকার বন্ধ করেছে, মানুষের নাগরিক অধিকার বন্ধ করেছে। আর এই বন্ধ করতে গিয়ে সে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, পুলিশ, র্যাব, বিজিবিকে ব্যবহার করেছে। নিজ বিচারে গুলি করতে সে দ্বিধা করেনি, পাশাপাশি বাজে কথা বলেছে। তো আমি এখন তরুণ যারা, তাদেরকে আমি বলবো, শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম, সেটা আপনারা করবেন কেন?
ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে যাতে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে বা কর্মকাণ্ড না চালাতে পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহযোগিতা চান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে বলেন, শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এই বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়ুক তা চায় না বাংলাদেশ। প্রকাশ্যে তার কথা বলা কতটা সমীচীন তা ভারতকেই পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে গুজব ছড়ানো ছাড়া কোনো সামর্থ্য বা সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন, এমন খবর এসেছে ভারতের গণমাধ্যমে। এ নিয়ে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, পলাতক আসামিরা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দেবেন, এর প্রভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে তা কাম্য নয়। তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। আমরা আপত্তি কার কাছে জানাবো? কারণ একটা নিষিদ্ধ সংগঠন, তার সংগঠনের প্রধান যে একটা অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে সাজাপ্রাপ্ত আসামি, উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নাই সেটার মানে জবাব দেবার। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা করবে এমন শঙ্কা নেই। অনলাইনে গুজব ছড়ানো ছাড়া দলটির কোনো কিছু করার সামর্থ্য নেই। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। 5ই আগস্ট কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন ও সর্বোচ্চ 120 দিনের মধ্যে বিচারের বিধান করে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে বা 5 বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধার করা না গেলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্য গ্রহণ এবং সাক্ষী, অভিযোগকারী ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার বিধান যুক্ত করা হয়েছে। তিস্তা প্রকল্পের উন্নয়ন এবং বাংলাদেশ চীন মিয়ানমার করিডোরের বিষয়ে একমত ঢাকা বেইজিং, জানালেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুদেশের সম্পর্কের নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরামের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি চীনের রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। প্রধানমন্ত্রীর সফরে বেল্ট রোড ইনিশিয়েটিভ ছাড়াও যেসব বিষয়ে একমত হয়েছে দুদেশ, সেসব তুলে ধরেন তিনি। Important consensus were reached on comprehensive management of Tista River,
প্রধানমন্ত্রীর চীন সফর পরিপূর্ণ সফলতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়েছে। তারা গুরুত্বের সাথে তিস্তা প্রকল্প উন্নয়ন ও চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোরের বিষয়ে একমত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির উন্নত প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও রফতানি বহুমুখীকরণ করবে। চীন ও বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে, একসাথে নানা চ্যালেঞ্জ মোকাবিলাতেও প্রস্তুত। আমরা চীন থেকে শিখতে চাই উন্নত প্রযুক্তি এবং তা কিভাবে কাজে লাগানো যায় সেটা। আন্তর্জাতিক এমন প্রশিক্ষণ অংশীদার দেশগুলোর সাধারণ শাসনতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবেলাতেও অবদান রাখবে বলে মনে করেন বক্তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে 3টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। পাশাপাশি দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদের বৈঠকে এদিক তুলে ধরেন সরকার প্রধান। বৈঠকে দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ড। এছাড়া বৈঠকে বিভিন্ন ইপিজেডে মোট 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের নবম সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা হয়। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি কমিশন। অক্টোবরে এই নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে। ইসি সচিবালয় ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আরও বলেন, স্থানীয় নির্বাচনের আইন পর্যালোচনা চলছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ নাগাদ আচরণবিধির বিষয়ে সিদ্ধান্ত আসবে। এরই মধ্যে ভোট কেন্দ্র প্রস্তুত সহ ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে তৎপরতা চলছে। নিবন্ধিত 59 রাজনৈতিক দলের মধ্যে 38 দল বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বলেও জানান তিনি। যেহেতু সুস্পষ্টভাবে আমার কাছে কোনো তথ্য নেই, সেজন্য আমার মনে হয় যে ব্যাপারে আমার না বলাটাই সমীচীন। স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই। তাহলে 31শে জুলাইয়ের ভোটার তালিকার যে কাট অফ পয়েন্ট, এটা পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে। চরম অনিয়মের কারণে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া তাদের বরখাস্ত করেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলবে এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস দীর্ঘদিন ধরেই এই ভূমি অফিসের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালের মাধ্যমে করানো হচ্ছে। শুধু কাশিমপুর ভূমি অফিস নয়, পুরো জেলা জুড়ে এই একই চিত্র বলে জানান সেবাগ্রহীতারা। কাগজপত্র লইয়া আইসি হাগোর কাছে, আমরা বুঝি না দইতে হাগোর কাছে আইসি, হেরা কাগজটা জমা নেয় না। গাজীপুরে যতগুলো ভূমি অফিস আছে সবগুলোতে ঘুষ দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। সারা যেটা করছে এটা খুব ভালো, প্রশংসনীয় কাজ। আমরা চাই যে সুস্থ সুন্দরভাবে কাজ হোক, যাতে হয়রানি না। সোমবার সকালে হঠাৎই গাজীপুরের 2 ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শনে যান জেলা প্রশাসক। কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণে অনিয়ম ও যথাযথ সেবা না দেওয়ার অভিযোগে প্রাথমিক সত্যতা পান তিনি। অনিয়মের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই অফিসে যারা আছেন
তারা আমাদের কাছে মনে হয়েছে তারা কাজের জন্য উপযুক্ত নয়। তারা যে কাজগুলো করছে সেগুলো আসলে প্রকৃত নিয়ম মেনেই করছে না। যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। জেলা প্রশাসক বলছেন, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের ভোগান্তি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশ কয়েকটি ভূমি অফিস দেখব। তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করি। প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা, যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। পরে জেলা প্রশাসক শফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানেও অনিয়মের অভিযোগে তহসিলদারকে সতর্ক করেন। এদিকে গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ে, তবে বাস্তবে এই ব্যবস্থা শুধু কাশিমপুর ভূমি অফিসের ক্ষেত্রেই নেওয়া হয়েছে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় এক শারীরিক ও বাক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন এবং তাড়াইল সিএনজি স্ট্যান্ডে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। হামলার পর তার কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে পরিবার। রবিবার রাত আনুমানিক 2:45টার দিকে উপজেলার বরুহা গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাবুল মিয়া বরুহা গ্রামের মৃত মন্নাস মিয়ার ছেলে। তার স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে ঢাকায় থাকেন। তিনি গ্রামে একাই বসবাস করতেন। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রবিবার গভীর রাতে বাড়ির সামনে সড়কে অবস্থানকালে অজ্ঞাত পরিচয় 2 থেকে 3 জন দুর্বৃত্ত গাছের কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে সুমন মণ্ডল নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোরে উপজেলার শাহপুর ইউনিয়নের শাহপুর মিস্ত্রিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ভোর 4টার দিকে হাবিবুল মণ্ডলের দোকানে চুরি করতে ঢোকে সুমন। টের পেয়ে যাওয়ায় দোকান মালিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সুমন। এ সময় হাবিবুলের 2 ছেলে ছুটে এলে তাদেরকেও আহত করা হয়। পরে চিৎকারে শুনে আশেপাশে লোকজন ছুটে এসে সুমনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে মারা যায় সুমন। পুলিশ জানিয়েছে, সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে খিলগাঁও, মালিবাগ ও গোরান এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে জিসান গ্রুপের সদস্যরা। গ্রুপের অন্যতম 3 সহযোগীকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে র্যাব। জানায়, সোমবার গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁও এলাকা অভিযান চালায় র্যাব 3-এর অভিযানিক দল। গ্রেপ্তার করা হয় জিসান গ্রুপের অন্যতম সহযোগী মাদক ব্যবসায়ী স্বাধীন আহমেদ রনিকে। তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় 3টি পিস্তল, 5টি ম্যাগাজিন, 2টি দেশীয় অস্ত্র, 3টি ওয়াকিটকি ও সুইচ গিয়ার। গ্রেপ্তারকৃতরা আইনের চোখ ফাঁকি দিয়ে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে আসছিল। একই সঙ্গে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা বলছে সংস্থাটি। সরকারের দুর্নীতি, চাঁদাবাজি আর অব্যবস্থাপনার জন্য দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তার অভিযোগ, জনদুর্ভোগের দিকে সরকারের কোনো নজর নেই। তারা ব্যস্ত সংবিধান নিয়ে। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় অযোগ্য ব্যক্তিদের পদায়ন করায় সংকট বেড়েছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। রাজপথের নারীরা হাড়ি, কড়াই আর খুন্তি নিয়ে মিছিল করেছে। লুটপাটে ওনারা ব্যস্ত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতির মধ্যে দিয়ে বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের মাসিক ব্যয় আরো বেড়েছে। জনগণকে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে মন্ত্রী, মিনিস্টার এবং সরকারের কখনো কখনো প্রধানমন্ত্রী এখন এই সমস্ত সংবিধান আর জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর কাজে তারা ওনারা ব্যস্ত, পরিকল্পনায় ব্যস্ত। 2025 সালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় 36 জন নিহতের পরিবারকে 5 কোটি এবং আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ সহ চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য করা রিট আবেদনের উপর রুল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল শুনানির জন্য গ্রহণ করে। রিটকারী আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান জানান, গেল বছরের 22 জুলাই রিট দায়েরের পর শুনানি হয়েছিল এবং
বিবাদীদের জবাব দিতে বলা হয়েছিল। আট মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এদিকে আমদানির খবরে খুচরা বাজারে দাম কমেছে কেজি প্রতি 30 টাকা পর্যন্ত। সকালে যে কাঁচামরিচ 280 টাকা দরে বিক্রি হয়েছে তা এক লাফে 30 টাকা কমে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিকেল 5টার দিকে ভারত থেকে 21 মেট্রিক টন কাঁচামরিচ নিয়ে 3টি ট্রাক বন্দরে প্রবেশ করে। আমদানিকারক জানান, সরকার অনুমতি পাওয়ার পর ভারতে বিভিন্ন প্রদেশ থেকে সব মরিচ আমদানি করা হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম পড়েছে $300। বন্দরের উদ্ভিদ নিরোধ কেন্দ্রের উপসহকারী উজ্জ্বল হোসেন জানান, 69 জন ব্যবসায়ী 29,710 টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। অগ্রাধিকার ভিত্তিতে কাঁচামরিচের কোয়ারেন্টাইন ছাড়পত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনার পথ উন্মুক্ত হতে যাচ্ছে। শেষ মুহূর্তে বড় ধরনের সামরিক হামলা স্থগিত করে কাতার, সৌদি আরব ও ইউএই এর মধ্যস্থতায় কূটনীতির সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে না, তবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজের নৌপথের ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। চলতি সপ্তাহে ইরানে বড় আকারের হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বেশ হাকডাক দিয়ে নিয়েছেন সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মিত্র দেশগুলোর অনুরোধে আমরা পরিকল্পিত বড় হামলাটি স্থগিত করেছি। হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু ইস্যু নিয়ে একটি চুক্তি এখন দৃশ্যমান। আজ বিকেল থেকেই এই আলোচনা শুরু হচ্ছে। তবে ট্রাম্প আলোচনার দাবি করলেও ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাবেন না তারা। আমরা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নিচ্ছি না। তবে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছি। যতদিন যুক্তরাষ্ট্র নৌ অবরোধ চালু রাখবে, ততদিন হরমুজের পরিস্থিতিও অপরিবর্তিত থাকবে। এদিকে ইরানের সঙ্গে আলোচনার টানাপোড়েনের মধ্যেই পেন্টাগনের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত বা লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে। চীন, পাকিস্তান ও কাতার পর্দার আড়ালে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার গভীর অবিশ্বাস মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনীতিকে অনিশ্চয়তার মুখেই রেখে দিচ্ছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।